হঠাৎ সে শুনতে পেল বাঘের গর্জন। এ কি, এ যে সেই বাঘের গর্জন! কি হলো ব্যাপারটা? এরপর খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল সেই রয়্যাল বেঙ্গল টাইগারটা। গোবিন্দ এবার যেন স্তব্ধ হয়ে রইল। সেই বাঘটা এক পা দুপা করে এগিয়ে আসতে থাকলো গোবিন্দর দিকে, আর সেও পেছন ফিরে সরতে থাকলো। এক সময় তার পিঠ ঠেকে যায় দেওয়ালে, আর ঠিক সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগারটা ঝাঁপিয়ে পড়ল গোবিন্দর গায়ের ওপর। প্রাণপণে সেই বাঘের পা দুটো টেনে ফাঁক করে এক ধাক্কায় সরিয়ে দিল। এবার সে তার বন্দুক দিয়ে আবারও গুলি চালালো সেই বাঘের মুখের মধ্যে। তারপর কোনো রকমে সেই বিশাল বাঘের সঙ্গে যুদ্ধ করে নিজেকে বাঁচিয়ে ফিরে এলো সেই বৃষ্টির মধ্যেই। এ কি গোবিন্দ বাবু, আপনার এ কি হাল হয়েছে? এ যে সে রয়্যাল বেঙ্গল নয়, এই ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল। আর একটু হলে আমি প্রাণে মরে যেতাম। এখন কি করণীয়? আমাকে একটু ভাবতে দিন। সুনীল, সুনীল, শীঘ্রই এসো। যাও, গোবিন্দবাবু যেখানে যেখানে আঁচড় লেগেছে সেখানে ওষুধ লাগিয়ে দাও। না না, তার আর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পারবো। এই বলে গোবিন্দ ঘরে চলে গেল। তখন প্রায় মাঝরাত। হঠাৎ কোনো এক অস্বস্তিকর কারণে গোবিন্দর ঘুম ভেঙে গেল। শরীরটা বড্ড খারাপ লাগছে। আচ্ছা, আমি যে দুদিন ধরে এসেছি এখানে, আমি তো একদিনও রাতের বেলা কোনো বাঘের গর্জন শুনতে পেলাম না। কাল একবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে হবে। পরের দিন সকালবেলা সুন্দরবনের গ্রামবাসীদের কাছে গেল গোবিন্দ। আচ্ছা, এই দুদিন ধরে আপনারা কি রাতের অন্ধকারে কোনো বাঘের গর্জন শুনতে পেয়েছেন? না না। আচ্ছা, ব্যাপারটা দেখতে হচ্ছে। গোবিন্দবাবু, গোবিন্দবাবু, শুনে যান। কি হয়েছে বিমলবাবু? গতকাল রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমার বাড়ির পেছনে বাঘের থাবা, বেশ খানিকটা গর্ত করা হয়েছে। কই, চলুন তো দেখি। তারপর সে বিমলবাবুর সঙ্গে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ তাই তো, এ যে পুরো স্পষ্ট বাঘের থাবা। তোমার কি মনে হয় সুনীল, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। কিন্তু বাঘ আসলে তো গর্জন শুনতে পেতাম। হয়তো কাল গর্জন করেনি, বা করেছে, আমরা হয়তো ঝড় বৃষ্টির জন্য শুনতে পাইনি। ঠিক বলেছেন আপনি। ঠিক আছে, আমি এখন ঘরে যাচ্ছি। আমি ঠিক বুঝে উঠতে পারছি না রয়্যাল বেঙ্গল টাইগারটা। কথাটা শেষ করার আগেই তার মাথায় একটা অন্য কথা খেলে গেল। আজ থেকে প্রায় 11 বছর আগের ঘটনা। এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। তখন নরেশবাবু এই গ্রামের প্রধান ছিলেন। এরকমই এক রয়্যাল বেঙ্গল টাইগারের উৎপাতে গ্রামবাসীদের মৃত্যুর মুখে পড়তে হচ্ছিল, আর সেই থেকে বাঁচার জন্য আমারই ডাক পড়ে। নমস্কার নরেশবাবু। হ্যাঁ নমস্কার। আসলে এই রয়্যাল বেঙ্গল টাইগারের উৎপাতে গ্রামবাসীরা অধৈর্য হয়ে যাচ্ছে। অনেকের তো প্রাণ সংশয় হচ্ছে। আপনাকে যে করে হোক এর হাত থেকে বাঁচাতে হবে। যদিও আমার জীবনে প্রথমবার, তবে আশা করি এই বাঘের হাত থেকে আপনাদের সবাইকে আমি রক্ষা করতে পারবো। সেদিন সন্ধে নামার আগ দিয়ে, অর্থাৎ মধ্য দুপুরে, আমি জঙ্গলের দিকে যাই হাতে একটা বন্দুক নিয়ে। কিছুক্ষণ ঘোরাফেরার পর হঠাৎ শুনতে পাই এক বিশাল বাঘের গর্জন। আস্তে আস্তে নিজের ঘাড় ঘুরিয়ে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগারটা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমাকে শোষণ করার জন্য সেজন্য আমার দিকে ওত পেতে তাকিয়ে রয়েছে। বাঘটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই সাহস করে নিজের বন্দুকটা তাক করলাম সেই বাঘের দিকে, এবং পরপর দুটো গুলি ছুড়ে দিলাম। একটা তার চোখে, আর অন্যটা পেটের এক পাশে। সঙ্গে সঙ্গে বাঘটার চোখ ও পেট দিয়ে রক্ত ঝরতে লাগলো, এবং বাঘটা উল্টে মাটিতে চিত হয়ে পড়ে গেল। ঘণ্টাখানেক পর বাঘটার একেবারে মৃত্যু ঘটল। কথাগুলো স্মরণ করতে করতে হঠাৎ তার হুঁশ ফিরল। তবে কি সেই বাঘটাই ফিরে এসেছে, প্রাণ নিচ্ছে গ্রামবাসীদের? কিন্তু যদি তাই হয়ে থাকে, তাহলে তো এর থেকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমি তো ওই বাঘের চোখেই গুলি করেছিলাম, আর এখন তার চোখ দুটো পুরোই কালো ঝাপসা, এবং শরীরের একপাশে তার চামড়া নেই, কেবলই মাংস। এই ঘটনা নিশ্চয় বিমলবাবু জানেন না। কিন্তু সেই রয়্যাল বেঙ্গলটা যদি ফিরে এসে থাকে, তবে এর হাত থেকে বাঁচার উপায় কি? ওকে যতবারই আঘাত করব, ও ততবারই বেঁচে যাবে। না, কিছু একটা করতে হবে আমাকে। বিমলবাবু, আমি একটু আসছি।
সেদিন গোবিন্দ চলে গেল আবারও সুন্দরবনের গভীর জঙ্গলে। একটা মোটা গাছের ডালের আড়ালে বসে গোবিন্দ অপেক্ষা করতে থাকলো। আজকে ওই রয়্যাল বেঙ্গলকে শেষ করে তবেই আমি ফিরব। 11 বছর পর তুই যখন ফিরে আসতে পেরেছিস তখন তোর বিনাশও আমিই ঘটাবো। সে গাছের আড়ালে বসে বসে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ শোনা গেল সেই বাঘের হুঙ্কার। রয়্যাল বেঙ্গল টাইগারটি গাছের নিচে এসে ঘোরাফেরা করতে থাকলো, আর সুযোগ বুঝে সে একটা শক্ত জাল ফেলে দিল ওই বাঘের উপর। তারপর একটা মশালে আগুন জেলে ছুঁড়ে মারলো বাঘের দিকে। আগুন সব কিছুকে শেষ করে দেয়, তোকেও আজ সেই রকমই শেষ করে দেব। বাঘটি প্রবল হুঙ্কার করতে লাগলো এবং আগুনের মধ্যে জ্বলতে থাকলো। কিছুক্ষণ পর একটা কালো ধোঁয়া আকাশের দিকে উবে গেল এবং বাঘও নিঃশেষ হয়ে গেল। এখন আবার কাজ শেষ। এই রয়্যাল বেঙ্গলের হাত থেকে গ্রামবাসীরা সর্বশেষে উদ্ধার পেল। গোবিন্দ এবার বিমল বাবুর কাছে ফিরে গেল। কি ব্যাপার গোবিন্দ, এতক্ষণ কোথায় ছিলে? আপনাদের সব দুশ্চিন্তা দূর করে এসেছি, আর কোনো ভয় নেই। তার মানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে শেষ করে এসেছি। আসলে ও ছিল বাঘের আত্মা। মানে কি বলছেন কি? হ্যাঁ বিমলবাবু, আজ থেকে 11 বছর আগে আমি ঠিক এই সুন্দরবনের জঙ্গলে এসেই একটা রয়্যাল বেঙ্গলকে মেরেছিলাম। সেটাই আজ ফিরে এসেছে, তাই ওকে শেষ করাটা খুব কঠিন ছিল। কি বলছেন গোবিন্দবাবু? হ্যাঁ ঠিকই বলেছি। তবে যাই হোক, আজ আমি চলি। একদম না, আজকে রাতটা কাটিয়ে আপনি কাল যাবেন। কিন্তু ওদিকে যে... কোনো কিন্তু নয়। তারপর বিমলবাবুর কথায় থাকতে রাজি হয়ে যান তিনি। পরের দিন সকালবেলা দু একজন গ্রামবাসী এসে ভিড় জমায় বিমলবাবুর বাড়ির সামনে। বিমলবাবু বেরিয়ে আসুন। না এসে আর উপায় কি ছিল বিমলবাবু? কি ব্যাপার, তোমরা এত সকালে? শুনলাম গোবিন্দবাবু নাকি গতকাল এই রয়্যাল বেঙ্গল টাইগারকে মেরে এসেছে। যদি তাই হয় তবে আজ রাতের বেলা আমার বাড়ির সামনে গর্জন করলো কে? আর বাঘের পায়ের ছাপ, আধ খাওয়া মাংস সব গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মানে কি? আমাদেরকে বোকা বানানো হচ্ছে। কি ব্যাপার গোবিন্দবাবু, কিছু বলুন। আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি গতকালে ওই রয়্যাল বেঙ্গলকে শেষ করে এসেছি, তারপরেও এসব কি হচ্ছে গোবিন্দবাবু? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো, গোবিন্দ বলছি। ঠিক আছে, আমি এখনই আসছি। কি ব্যাপার গোবিন্দবাবু, কোনো সমস্যা? আমাকে এখনই একবার আলিপুরে ফিরে যেতে হবে। এই চলুন গোবিন্দবাবু, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। তারপর গোবিন্দকে সুনীল এগিয়ে দিয়ে আসলো স্টেশন অবধি। এ কি, আবার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বিমলবাবু? আমার বাড়ির পেছনের এক জায়গায় মোহরের কলস ছিল, সেটা আজ গায়েব। আমার মনে হয় এ নিশ্চয়ই ওই গোবিন্দবাবুর কাজ। কি বলছো কে সুনীল তুমি এগুলো? হ্যাঁ আমি ঠিকই বলেছি। দেখলেন না কি তাড়াতাড়ি কেটে পড়লো। কিন্তু ও কিভাবে জানবে যে আমার ওইখানে? এই কথা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আরে গোয়েন্দা মানুষ, আপনার আমার মাথায় যা নেই ওর মাথায় তার দ্বিগুণ বুদ্ধি আছে। হঠাৎ করে গোবিন্দ পেছন থেকে এসে কাঁধে হাত রাখলো সুনীলের। কি ব্যাপার সুনীল, আমার নামে এখনো বিমলবাবুর কাছে নিন্দা করা হচ্ছে? আপনি না মানে... এ কি গোবিন্দবাবু, আপনি এখনো বাড়ি যাননি? কিভাবে বাড়ি যায় বলুন তো, সবটা শেষ না করে দিয়ে? তার মানে? তার মানেটা খুবই পরিষ্কার। আসলে আমি গত পরশুদিন রয়্যাল বেঙ্গলটাকে মেরে এসেছিলাম, এটা সত্য কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে গ্রামবাসীদের এতদিন বাঘের ভয় দেখানো হয়েছে, সেটার আসল রহস্য কি আপনি জানেন? আসল রহস্য মানে? আসল রহস্য মানে হচ্ছে গ্রামবাসীদের ভয় দেখানোর পেছনে এই সুনীল দায়ী। এই সুনীলই এতদিন বাঘের পোশাক পরে বাঘ সেজে গ্রামবাসীদের ভয় দেখিয়ে চলেছে। কি বলছো? কিন্তু কেন? আরে মশাই, আপনার ওই গুপ্তধন চুরির জন্য। আগে ওই সুনীল গ্রামবাসীদের এটা বিশ্বাস করিয়েছে যে আসলে বাঘ রোজই সন্ধ্যার সময় গ্রামে ঢুকে পড়ে, আর আপনিও সেটা বিশ্বাস করেছেন বোকার মতো। আর ওই বিশ্বাসের সুযোগেই ওই সুনীল আপনার লুকোনো গুপ্তধন চুরি করে নিয়েছে। প্রথমে আপনি ভেবেছেন ওখানে বাঘে মাটি কুড়েছে,
আর দ্বিতীয়ত আমি বাড়ি যাওয়ার দিন সেই রাতেই ওই গুপ্তধন চুরি হয়েছে, যাতে ও আমার নামে দোষ দিয়ে সব খেলাটা খুব ভালোভাবে খেলে নিতে পারে। কি সুনীল, সব সত্যি বলছি তো? না, মানে আমি তো কল্পনাই করতে পারছি না। সুনীল, তুই এরকম একটা কাজ করলি? যেদিন আপনার বাড়ির পেছনে ওই বাঘের থাবার চিহ্নটা দেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম এ বাঘের নখের আঁচড় নয়। আর ওই গ্রামবাসীদের মধ্যে রামুর বাড়ির সামনে যে মাংসের টুকরো ওর বাঘের থাবা বসিয়ে এসেছে, এই শয়তান সুনীল সেটাও পরিকল্পনা করে, যাতে সবাই আমাকে অবিশ্বাস করে আর ওর দিকে কোনো সন্দেহের আঙুলি না ওঠে। তোর এত বড় সাহস সুনীল! দাঁড়া। তারপর বিমলবাবু পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে সুনীলকে থানায় নিয়ে যায়। গোবিন্দবাবু, আপনি না থাকলে যে কি হতো! না না, এটা আমার কর্তব্য কাজ, দুটোই বলতে পারেন। এই নিন আপনার পারিশ্রমিক। ধন্যবাদ, এখন চলি তাহলে। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ। যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো আপনাদের দেখতে ও শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।